বলুন মাধববাবু বলুন, মাধববাবু বলুন। চৈতালিদি প্লিজ প্লিজ, চৈতালিদি বলার সুযোগ দিয়েছিলাম, বলার সুযোগ দিয়েছিলাম। রামচন্দ্রকে কোন জায়গায় পলিটিক্সে আমার মনে হয় না এইভাবে রাজনীতিতে আমরা রামচন্দ্রকে, আমাদের ভগবান রামচন্দ্রকে নিয়ে আমরা রাজনীতি করছি না। আমরা ভগবান রামচন্দ্রের আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমরা রামচন্দ্রের আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। তাই আমাদের আদর্শের সামনে আমাদের ভগবান রামচন্দ্রকে সামনে রেখে আমরা স্লোগানটা দিচ্ছি। আগে আমার পাঞ্জাবের সেই বর্ডারে কৃষক মানে বিশাল বড় ভারতবর্ষের কোন একজন নেতা অথবা একটা নেত্রী কোন একটা কথা বললেন, আর সেটাই আপনারা মিডিয়ায় আপনারা বলেন। দেখুন অনেক আপনারা বাকি দলের ক্ষেত্রে বলেন না। দেখুন ছোট থেকে বড় সমস্ত নেতারাই রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। উইথড্র করেনি মাধববাবু, প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক। আপনি বলছেন যে বেরিয়ে যায়, মাধববাবু তিনি তো কথাটাকে উইথড্র করেননি। মাধববাবু আমি দেবশ্রী চৌধুরী কথাটাকে উইথড্র করেননি। কথাটা শুনুন, কখনো কখনো আবেগে কেউ আবেগে অধিক আবেগে কেউ বলতে পারে না। তিনি সাংসদ হিসেবে অন্য সময় তো আসেননি, কারণ উনি জানে। একটু দুঃখিত, একটু দেরিতে শুরু করতে হলো, কিন্তু সময় মতো সবটা হবে। একেবারে বলা যেতে পারে সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ কী নিয়ে আলোচনা হবে? আপনারা সবাই হয়তো মন্দির বাড়িতে অনেকেরই রয়েছে এবং মন্দিরে সাফাইয়ের কাজও সবাই করে থাকেন, কিন্তু একটু শুনলে অবাক হবেন যে এই সাফাই নিয়েও কিন্তু এখন রাজনীতি শুরু হয়েছে। হ্যাঁ, এটাই সত্যি যে রাজনীতিতে কোনটা কখন কিভাবে মন নেবে রাজনীতির আঙিনায়, এটা বোঝা অত্যন্ত কঠিন। কেন এই কথা বলছি এই বিষয়ে বিশদে একটি প্রতিবেদন দেখুন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় হতে চলেছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে, সাজো সাজো রব সমগ্র অযোধ্যার পাশাপাশি গোটা দেশ জুড়ে। তবে ইতিমধ্যেই রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে সৃষ্টি হয়েছে একাধিক বিতর্কের। হাতে আর মাত্র কটা দিন সময়, তাই সকল বিতর্ককে দূরে সরিয়ে নিজের সাজে সেজে উঠছে অযোধ্যা। 22শে জানুয়ারি এক মহাসন্ধিক্ষণের সাক্ষী হতে চলছে প্রস্তুতি। তারই অঙ্গ হিসেবে এক সপ্তাহ আগে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে সামনে রেখে এগিয়ে এসেছে সমগ্র দেশের বিজেপি নেতৃত্ব। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও সেই ছবি ফুটিয়ে তুলেছেন বিজেপি নেতৃত্বরা। রবিবার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মন্দির পরিষ্কারের কর্মসূচি গ্রহণ করেন। নন্দীগ্রামের মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করেন বিরোধী দলনেতা। রবিবারের পাশাপাশি বুধবারেও রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল সেই ছবি। বিভিন্ন মন্দির ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বদের। আর একে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বিরোধীদের অভিযোগ, রাম মন্দির এবং মন্দির পরিষ্কার নিয়ে রাজনীতি সৃষ্টি করছে গেরুয়া শিবির। এখন বিরোধীদের এই অভিযোগ কতটা ঠিক তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলের অন্দরে। কোনটা কতটা ঠিক কোনটা কতটা বেঠিক সেটা ঠিক করে জনতা জনার্দন, কিন্তু যখন রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় তখনই শুরু হয় আমাদের মতো প্যানেল ডিসকাশন। একেবারে প্যানেল ডিসকাশনে এই মুহূর্তে একেবারে রয়েছে আমাদের সঙ্গে মাননীয় মাধব দাস বিজেপি নেতা এবং একই সাথে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয়া চৈতালি ঘোষ তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অনলাইনেও একজন জুড়ে রয়েছেন, তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা কংগ্রেস নেতা। একেবারে আপনাদের তিনজনকেই ট্রাইব টিভিতে স্বাগত জানাই। প্রথম প্রশ্ন রাখবো একেবারে মাধববাবুর কাছে। মাধববাবু, মূলত 22শে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হবে সেই উদ্বোধনের আগে বিভিন্ন মন্দিরে এই যে সাফাইয়ের কাজ চলছে, সত্যিই কি এটা শুধুমাত্র রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বলেই, নাকি এতদিন ধরে মন্দিরগুলো সত্যিই খুব অপরিচ্ছন্ন ছিল? কি বলবেন? দেখুন, মন্দির পরিষ্কার হচ্ছে, যেটা বিরোধীরা যেটা বলছেন আর কি, এই মন্দিরটা আমাদের অনেক আগে থেকেই পরিষ্কার শুরু করার দরকার ছিল। কারণ আপনারা জানেন ভারতবর্ষের যে সরকার আছে এখন, বিজেপি সরকার, এরা সব কিছুতে পরিষ্কার থাকতে চায়। তো স্বভাবতই কংগ্রেস, সিপিএম, তৃণমূল যারা এতদিন পর্যন্ত বলে এসেছিলেন
যে এই তো রাম মন্দির নিয়ে রাজনীতি, শুধু হনুমানের নৃত্য হচ্ছে। দেখুন, রাম মন্দির কিন্তু 22শে জানুয়ারিতে শুভ উদ্বোধন হবে। তো কাজে এটা রাজনীতি নয়, এটা ভারতবর্ষ আরও কী করে সুন্দর করা যায়, রামের চিন্তা ভাবনা। আজকে রাম শ্রীলঙ্কা দখল করেছিলেন, সোনার শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কা ছেড়ে রামচন্দ্র চলে এসেছিলেন ভারতবর্ষের সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আর রামের ভক্ত হয়ে আমাদের নরেন্দ্র মোদীজি সেই দায়িত্ব পালন করতে চাচ্ছেন। আর কিছুই নয়, এটা হলো আরও ভারতবর্ষকে আরও সুন্দর কি করে করা যায়, আরও কিভাবে ভারতবর্ষের প্রতিটা মানুষের মধ্যে পরিচ্ছন্নতা আনা যায়, তারই একটা উদ্যোগ। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। না, সাফাইটা একেবারে মন্দির প্রাঙ্গণ তৈরি হওয়ার আগেই, 22শে জানুয়ারির আগেই প্রধানমন্ত্রীর করা বক্তব্যের পরে বিভিন্ন নেতা নেত্রীরা আপনারা একেবারে লেগে পড়লেন একেবারে দেখুন এই কাজগুলোতে। তো স্বাভাবিকভাবে এই চ্যানেলটাতে দেখুন, আপনি যে ছবিগুলো দেখতে পাচ্ছেন অঞ্জন বাবু, একেবারে দেখুন দারুণ সুন্দর লাগছে। কিন্তু শুধু এটা না, আমরা কিন্তু রাস্তা পরিষ্কার করেছি, আমরা রাস্তা পরিষ্কার করেছি। নরেন্দ্র মোদীজি কিন্তু রাস্তা পরিষ্কার করেছেন। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীজি অসংখ্য সাধারণ খেটে খাওয়া মানুষের পা ধুয়ে দিয়েছেন। সেটা তো নরেন্দ্র মোদী করেছেন, আপনারা কি করলেন? আমরা মানে আমি বলতে চাইছি যে নরেন্দ্র মোদী সরকার, নরেন্দ্র মোদী কাজগুলো করছেন, নরেন্দ্র মোদী যা কিছু ব্যক্ত করছেন তারপরে এই ঘটনাগুলো করছে। তার মানে এতদিন ধরে মন্দির প্রাঙ্গণগুলো কি অপরিষ্কার ছিল? দেখুন, অপরিষ্কার কথাটা বলবো না, কাজে যে কোনো একটা মন্দিরে কিন্তু অসংখ্য লোক যাতায়াত করেন। একটা বিশাল ব্যাপার ঘুরতে চলেছে। প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক আমার মাধববাবু, আমি কি বলতে চাইছি হয়তো আমি বোঝাতে পারছি না আপনাকে। প্রশ্নটা হচ্ছে এই যে মন্দির প্রাঙ্গণগুলো রয়েছে, সেই মন্দির প্রাঙ্গণে নিশ্চয়ই কোনো কর্মকর্তারাও রয়েছেন, তারাও মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করেন, কিন্তু তার মাঝে সাংসদরা বা বিধায়করা যারা রয়েছেন বিজেপি, তারা গিয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করছে। ব্যাপারটা কি শুধুমাত্র মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করাই, নাকি শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে নিজেদেরকে সামনে তোলার একটা মানে পদ্ধতি? কোন কথাটা কিন্তু আমি আগেই বলে এসেছি, এর সঙ্গে লোকসভা ভোট বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। এর আগে আমরা রাস্তা পরিষ্কার করেছি, আমরা জঞ্জাল পরিষ্কার করেছি, এখন আমরা মন্দির পরিষ্কার করছি। এক কথায় হলো, আমাদের পরিচ্ছন্নতা রাখা, ভারতবর্ষকে সুন্দর করাই আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করছি বলে আমরা মন্দির পরিষ্কার। বেশ চৈতালিদির কাছে আসবো। চৈতালিদি, কিভাবে দেখছেন বিষয়টাকে? প্রথমেই আমার ট্রাইব টিভির প্রত্যেক বন্ধুদের আমি আমার নমস্কার জানাই, যারা এখানে আমার সঙ্গে জুড়ে রয়েছেন। তো আমাকে ভাই অঞ্জন বলছে, আমার তো আসলে মানে এই যেটা কাহিনী দেখতে পাচ্ছি টিভিতে, এটাকে সম্পূর্ণটা দেখে আমার মনে হচ্ছে একটা সুন্দর একটা ড্রামা, একটু যদি আপনি দেখতে পান তাহলে দেখবেন একটা ড্রামা ক্রিয়েট হচ্ছে। মানুষ ড্রামা, মানে মানুষ একটা চলচ্চিত্র সিনেমা যেমন দেখে সেরকম টাইপের ড্রামা ক্রিয়েট করছে। কারণ আমি মনে করি গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ বা তারা নিজেদের বাড়ি প্রত্যেক দিন পরিষ্কার করে, তেমন তার মন্দিরটাও সে প্রতিদিনই পরিষ্কার করে। আর আমাদের যত বড় বড় মন্দির রয়েছে, আমার তো মনে হয় এটা হলো আমার মন্দিরের যারা পুরোহিত রয়েছে, যারা পরিষ্কার করে, তাদেরকে অপমান করা হচ্ছে। মানে আজকে যদি রামচন্দ্রের আজকে এই 22 তারিখে যদি শুভ উদ্বোধন না হতো অযোধ্যার রাম মন্দিরের, তবে কি এই পরিষ্কার পরিচ্ছন্নতা হতো না? তাহলে কি মন্দিরগুলো অপরিষ্কার ছিল? ওনারা কি ব্যক্ত করতে চাচ্ছে এর মাধ্যমে? ওনারা কি বার্তা দিতে যাচ্ছে? যে আমাদের ভারতবর্ষে যে মন্দিরগুলো, সেগুলো সবসময় নোংরা আবর্জনায় স্তূপে ভর্তি ছিল, এখন ওনারা কোথা থেকে দুধ সেজে চলে আসলো, এসে নিয়ে মন্দিরগুলো পরিষ্কার করছে। আর আপনারা দেখতে পাবেন যে মন্দিরগুলো পরিষ্কার হচ্ছে না, শুধুমাত্র এটাকে একটা সিনেমার মতন ক্রিয়েট করছে। আপনি দেখতে পাচ্ছেন নরেন্দ্র দামোদর সিং মোদী একটা মানে এখানে একটা কিছু শুটিং করছে। আসলে যদি পরিষ্কার করতে হয়, আমার গ্রাম বাংলার মায়েরা, বোনেরা বা ভারতবর্ষের মায়েরা বা যারা আমার মন্দির পরিষ্কার করে, সাফাই যারা করে, তারা প্রতিদিন ঠাকুরকে মন্দির পরিষ্কার করে তবেই তারা মন্দিরের দ্বার খোলে এবং মন্দিরে পূজা দেয়। এবং আমরা যারা দর্শনার্থী আছি তারা সেখানে যাই, ভক্তিভাবে পুজো করি, প্রতিদিনই পরিষ্কার হয়। এটা থেকে তো ওনারা সম্পূর্ণভাবে, আমার মনে হয় যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা আমরা মন্দিরকে প্রাধান্য দিয়ে যারা যাই মন্দিরে, তো আমার মনে হয় তাদের সকলের অপমান হচ্ছে। এটা সম্পূর্ণ ভারতবাসীর অপমান যারা হিন্দু ধর্মকে ভালোবাসে। এর থেকে আর অন্য কোনো কিছু আমার ড্রামা ক্রিয়েট ছাড়া এরকম কিছু মনে হচ্ছে না। যেই সব আপনি দেখতে পাচ্ছেন, ওই দিদিরা ঝাড়ু হাতে নিয়ে গেছে, আপনি বলেন কোনো মন্দিরে এভাবে ঝাড়ু আপনাকে লাগাতে দেবে? কোনো জায়গায় আপনি ঠাকুরের বেদিতে যাকে তাকে ঢুকে গিয়ে ঠাকুরের বেদি ছুতে দেবে না। এটা পুরোহিতরাই যায়। এটা সম্পূর্ণ একটা ড্রামা ক্রিয়েট করে শুধুমাত্র
লোকসভা ভোটের আগে, কারণ ওনারা তো বলেছে যে আমরা রামকে নিয়ে রাজনীতি করতে চাই, অন্য কাউকে নিয়ে রাজনীতি করব না, তাই রাজনীতি করারই ওদের একটা অঙ্গ রাম। কিন্তু আমার ভারতবর্ষে যেখানে 140 কোটি মানুষ আছে, তারা কিন্তু রাম যারা ভালোবাসে, যাদের হৃদয়ে রাম রয়েছে, তারা রামকে ভালোবেসেই তার বাড়িতে পুজো করে, একটা সুন্দর কাপড় পেতে নিয়ে তারা রামকে সেখানে বসায়। তার জন্য এরকম দর্শনদারির প্রয়োজন হয় না। এটা শুধুমাত্র বিজেপিরাই পারে, যারা ভগবানকে নিয়ে রাজনীতি করে, ভগবানকেও টেনে নিয়ে এসছে। তো এখানে আর বলার কোনো কিছুই নেই। একেবারে যে ছবি দেখানো হচ্ছে সেই ছবি যেটা একেবারে নিঃসন্দেহে, যেটা মাধববাবুও বলছেন যে এই চিত্র অত্যন্ত ভালো লাগছে দেখতে, কিন্তু একই চিত্রে দুরকম প্রেক্ষাপট তৈরি হচ্ছে। একরকমভাবে প্রেক্ষাপট তৈরি করছেন চৈতালিদি বলার চেষ্টা করছেন যে এই চিত্র গ্রাম বাংলার চিত্র ঠিক নয়। তার কারণ গ্রাম বাংলার চিত্রে এই পরিষ্কার কিভাবে করা হয় সেটা হয়তো মাধববাবুও জানেন, কিন্তু যে ছবি একেবারে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী, একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, সেই পরিষ্কার পরিচ্ছন্ন কি সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন নাকি মানে কোনো এক জায়গাতে সিনেমাটোগ্রাফি তৈরি করা, এই কথাই বলছেন চৈতালিদি, কি বলবেন? দেখুন, এই রাম মন্দিরকে নিয়ে কিন্তু আমি কথাটা আগেও বলে এসেছি যে এই রাম মন্দিরকে নিয়ে কিন্তু বিরোধীরা বলেছিল যে হনুমানের নৃত্য করছি আমরা হনুমানের নৃত্য করছি। আজকে কিন্তু সত্যি আমরা নৃত্য করছি, সারা ভারতবর্ষের মানুষ কিন্তু নৃত্য করছে আজকে এই রাম মন্দিরকে কেন্দ্র করে। কিন্তু একটা দারুণভাবে একটা উৎসাহের মধ্যে দিয়ে 22 তারিখের জন্য অপেক্ষায় তারা বসে আছে সারা ভারতবর্ষের মানুষ। তো এখন প্রশ্ন হলো, আমরা মন্দির পরিষ্কার করব, আমরা রাস্তা পরিষ্কার করব, ভারতবর্ষকে পরিষ্কার করব, ভারতবর্ষের মানুষের মনকে পরিষ্কার করব, এটা ঠিক ওই যে হনুমানের নৃত্য বলেছিলেন এর আগে, এখন ওনারা এটাকে নৃত্য মনে করছেন। 22 তারিখের পরেই তার দৃষ্টি আপনারা পেয়ে যাবেন। 22 তারিখের পরে আপনারা দৃষ্টি পেয়ে যাবেন। এটা পাওয়া না পাওয়ার তো কিছু নেই। দেখুন, একটা মন্দির পরিষ্কার হচ্ছে, একটা মন্দির পরিষ্কার করছি আমরা। যখন রাস্তা পরিষ্কার করছি, আমরা রাস্তা পরিষ্কার করেছি, আমরা রাস্তা পরিষ্কার করেছি, আমরা রাস্তা পরিষ্কার করেছি। আমরা শুধু মেসেজ দিতে চাচ্ছি এটাই যে ভারতবর্ষের মন্দির পরিষ্কার নয়, আমরা ভারতবর্ষ থেকে আমরা সেটাকে দূর করবো। এই মন্দির পরিষ্কারের ভিতর দিয়ে আমরা এইটাই বলতে চাচ্ছি, ভারতবর্ষে যে আবর্জনা আছে এই আবর্জনাগুলো দূর করবো আমরা। সুদূর মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে আমি বলছি, আমি অনলাইনে আছি। প্রথমে ধন্যবাদ জানাই অঞ্জন দাকে যে আমাকে এই স্টুডিওতে বলার সুযোগ করে দেওয়ার জন্য। চৈতালিদি এবং মাধব বাবু আছেন, প্রত্যেককে আমি আবার শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখুন, বিজেপি পার্টি এরা হিন্দুত্বের ব্যবসা করে। এরা সব সময় দেখবেন যে আমরা যারা কংগ্রেস পার্টি, আমরা হিন্দুত্বকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমার কথা নয়, আপনি জানেন অঞ্জন বাবু, আপনি একজন রিপোর্টার। স্বামী বিবেকানন্দ বলেছেন, হিন্দুরা বিশ্বাস করে হিন্দু ধর্ম সত্য, হিন্দুরা বিশ্বাস করে পৃথিবীর সব ধর্ম সত্য। এই দেশ হচ্ছে রাম রহিমের দেশ। এটা আমার কথা না, এটা স্বামী বিবেকানন্দের কথা, মহাত্মা গান্ধীর কথা। ভগবান রামচন্দ্র সম্পর্কে মুনি ঋষিরা বলেছেন, ওহি রাম দশরথ কি বেটা, ওহি রাম जो घर घर में लेटा, वही राम जगत पर पसेरा, वही राम सबसे निहारा। বিজেপি পার্টি রামকে তাদের রাজনৈতিক ও নির্বাচনী পণ্য বানাতে চাইছে। আপনি খেয়াল করে দেখবেন, আজকে রামচন্দ্র মানুষের হৃদয়ে আছে প্রত্যেকটা। না, রতনবাবু আপনার কাছে প্রশ্ন রয়েছে। অঞ্জন বলছি, রতনবাবু যে কথা আপনি বলছেন সেই দিক থেকে দেখতে গেলে তো তার মানে আপনারা একেবারেই রাম মন্দির ঘিরে কোনো রকম কোনো রাজনীতি কোনোদিনও করেনি। তাহলে প্রশ্ন উঠছে, এই রাম মন্দির ঘিরে যখন বিজেপি তাদের প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে, সেই মোমেন্টে কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা কেন হচ্ছে যে রাজীব গান্ধীর সময় থেকে এই রাম মন্দির তৈরির এত ব্যবস্থাপনা কিসের জন্য? না, প্রত্যাহারের প্রসঙ্গটা প্রত্যাহার করছে না, প্রত্যাহার। দেখুন, রাম প্রত্যাহার শব্দটা আমি ব্যবহার করি। রাম মন্দির দেখুন, আপনি আগে শুনুন আমার কথা, শুনুন। না, নিশ্চয়ই আপনি বলুন। যোশী মঠের শঙ্করাচার্য, শোনেন, যোশী মঠের শঙ্করাচার্য, স্বামী অভিমুক্তানন্দেশ্বর এবং পুরী শঙ্করাচার্য, নিশ্চয়ানন্দ মহারাজজি
আপনি জানেন 4টে শঙ্করাচার্য বলেছেন যে হিন্দু শাস্ত্র মতে যে রাম মন্দির সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। এটা আমাদের কথা না, আমরা যারা এবার প্রশ্ন চলেই আসে, তাহলে শাস্ত্র মতে যারা শঙ্করাচার্য 4জন মহা শঙ্করাচার্য যারা বলেছে যে শাস্ত্র মতে যদি সম্পূর্ণ মন্দির না হয় তাহলে সেখানে রামের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, সেটা তাহলে এখানে বুঝতে হবে যে মোদিজি কি ওই যে শঙ্করাচার্য তার চেয়েও বড়? মোদিজি কি শঙ্করাচার্যের থেকেও বড়? একেবারে মাধববাবু দেখুন রতনবাবু, আপনাকে রতনবাবু প্লিজ, রতনবাবু আপনি বললেন না হিন্দুত্ববাদী মানে ধর্ম নিয়ে রাজনীতি করে, একদম একটা কথা আপনি ঠিক বলেছেন, বিজেপি কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে, সেটা হলো মানব ধর্ম নিয়ে রাজনীতি করে, মানব ধর্ম। এবার শুনুন আমি বলছি, আজকে যদি বিজেপি যদি ধর্ম নিয়ে রাজনীতি করতো তাহলে আজকে উজ্জ্বলা গ্যাস, কৃষি বিধান, দেখুন আজকে ভারতবর্ষে যত প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, তাহলে শুধু হিন্দুরা তো হিন্দুদের বাড়া দিয়ে যেত রাস্তাগুলো না, ভারতবর্ষে মানব ধর্ম ধর্ম হবে, মানব ধর্ম, পৃথিবীর লক্ষ মানব ধর্ম, পৃথিবীর ধর্ম মানব ধর্ম, পৃথিবীর ধর্ম নিয়ে রাজনীতি করে সেটা মানব ধর্ম, বিজেপি রাজনীতি করে সেটা মানব ধর্ম নিয়ে চৈতালিদির কাছে আসবো চৈতালিদি, বেশ রতনবাবু আসবো। আয়ুষ্মান ভারত চৈতালিদির থেকে শুনে নেবো একবার, চৈতালিদি কি বলছে? রতনবাবু প্লিজ চৈতালিদিকে শুনে ভীষণ, আমার বিজেপি বন্ধু কথাটা বললেন, আমার খুব হাসি পেল, কারণ আমার কংগ্রেসের যে বন্ধু আছেন তিনি বললেন রামকে ভালোবাসা বা রামের প্রতি ভক্তি সেটা আমাকে বিজেপির কারো কাছ থেকে শিখতে হবে না, কোনো হিন্দুত্ব লোকের কাছে শিখতে হবে না, আমি ওনাদের থেকে কোনো অংশে হিন্দু কম নই, কিন্তু ওনারা বললেন যে ওনারা মানব ধর্ম পালন করে। আমার মনে হয় মানব ধর্ম যদি ওনারা পালন করতেন তাহলে ওনারা ওনাদের রাজনৈতিকভাবে জয় শ্রীরাম স্লোগানটা লাগাতেন না। মানব ধর্ম মানে সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলা। আমি বলি বন্ধু, আর আপনাদের যে সাংসদ রয়েছেন, আপনাদের সাংসদ এখানে মন্দির পরিষ্কার করতে গিয়ে বলছেন, ড্রামা একটা ক্রিয়েট করে নিয়ে, এতদিন ওনার মনে হয়নি যে আমার মন্দিরগুলো নোংরা আছে, পরিষ্কার করতে গিয়ে বলছেন হ্যাঁ আমরা রামকে নিয়ে রাজনীতি করছি, তাহলে কি রাবণকে নিয়ে রাজনীতি করব? তার মানে কি ওনারা রামকে সম্পূর্ণটাই ব্যবহার করছেন রাজনৈতিক ক্ষেত্রে, এটা ওনাদের অসুবিধা, কিন্তু ওনাদের নেতৃত্বরা ঠিক আছে, চৈতালিদি আসবো, চৈতালিদি প্লিজ মাধববাবুকে বলার সুযোগ দিতে হবে, চৈতালিদি প্লিজ, চৈতালিদি বলার সুযোগ দিয়েছিলাম, মাধববাবু থেকে চৈতালিদি প্লিজ, চৈতালিদি রতনবাবু আসবো, চৈতালিদি প্লিজ মাধববাবু থেকে উত্তরটা নেবো, চৈতালিদি মাধববাবু থেকে উত্তরটা নিতে হবে প্লিজ, চৈতালিদি প্লিজ বলুন মাধববাবু বলুন, চৈতালিদি প্লিজ চৈতালিদি বলার সুযোগ দিয়েছিলাম কোন জায়গায় পলিটিক্সে আমার মনে হয় না এইভাবে রাজনীতিতে আমরা রামচন্দ্রকে, আমাদের ভগবান রামচন্দ্রকে নিয়ে আমরা রাজনীতি করছি না, আমরা ভগবান রামচন্দ্রের আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আমরা রামচন্দ্রের আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, তাই আমাদের আদর্শের সামনে আমাদের ভগবান রামচন্দ্রকে সামনে রেখে আমরা স্লোগানটা দিচ্ছি। আগে আমার পাঞ্জাবের সেই বর্ডারে কৃষক আমার প্রশ্ন রয়েছে, চৈতালিদি প্লিজ আমার প্রশ্ন রয়েছে, চৈতালিদি প্লিজ আসবো, চৈতালিদি প্লিজ রিকোয়েস্ট করছি প্লিজ একেবারে প্রশ্ন রাখবো, রতনবাবু আপনার কাছেও আসবো, তার আগে মাধববাবুর কাছে একটা প্রশ্ন না প্লিজ চৈতালিদি রিকোয়েস্ট রয়েছে, একেবারে মাধববাবুর কাছে আমার একটা প্রশ্ন রাখবো, স্পেসিফিক প্রশ্ন রয়েছে আমার, যে আপনি বলছেন যে রামের আদর্শ তৈরি করার চেষ্টা করছেন, বেশ ভালো কথা, কুকুরের মধ্যে কোনো রাজনীতি তৈরি হওয়া সত্যি কথা নয়, কিন্তু প্রশ্ন যেটা রাজনৈতিক মহলে উঠছে বা বিরোধী শিবিরে উঠছে সেটা হলো যে সীতা মায়ের আদর্শ কি আনা যেত না, যদি রাম সীতাকে একত্রিতভাবে যে আদর্শের কথা বলছে রাজনৈতিক মহল, সেই আদর্শ কি তৈরি করা যেত না? শুধুই কি রামের আদর্শ তৈরি করার চেষ্টা বা পুরুষতান্ত্রিক সমাজের যে কথা বারবার করে রাজনৈতিক শিবিরা তুলছে সেটা তৈরি করার চেষ্টা করছেন আপনারা? বি স্পেসিফিক। এটার উত্তরটা খুব সুন্দর করে আমাকে একটু
সময় দিতে হবে। নিশ্চয়ই আমি সময় দেবো, প্লিজ আপনি বলুন। শ্রীলঙ্কায় যখন রাবণ আমাদের সীতা মাকে হরণ করে নিয়ে গেলেন, শ্রীলঙ্কা সোনার শ্রীলঙ্কাকে পরাস্ত করে রামচন্দ্র শ্রীলঙ্কা দখল করলেন এবং লক্ষ্মণ বলেছিলেন যে দাদা আমরা কি শ্রীলঙ্কাকে শাসন করতে পারি না? তখন বলছে না, তোর মাতৃসুলভ বৌদিকে নিয়ে আমরা ভারতবর্ষে, আমরা সোনার ভারতবর্ষে তৈরি করব। তাই আজকে রামচন্দ্র এবং রামচন্দ্রের যে চিন্তাধারা, যে সীতাকে সামনে রেখে সোনার ভারতবর্ষ তৈরি করব, সেই সোনার ভারতবর্ষ তৈরি করার জন্যই আজকে কিন্তু আমরা এই রামচন্দ্রকে সামনে রেখে আমরা তার আদর্শকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। রামচন্দ্র থাকা মানেই আমাদের সীতা মাও আমাদের সঙ্গে থাকা। আচ্ছা আচ্ছা, আমরা ভারতবর্ষের নারীকে আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম রতনবাবু কি বলবেন এই বিষয়টাকে, যেটা আপনারা বলছেন বারবার করে একটা পুরুষতান্ত্রিক সমাজ তৈরি হওয়ার চেষ্টা, কিংবা বারবার করে যে রাজনৈতিক শিবিরে যে প্রশ্ন উঠছিল যে রামই শুধু কেন, রাম সীতা দুজন একসাথে নয় কেন, ব্যাখ্যা দিলেন মাধববাবু, কি বলবেন? রতনবাবু শোনা যাচ্ছে আমার কথা? নিশ্চয়ই কানেকশনে কোনো সমস্যা হচ্ছে, একেবারে জোড়ার চেষ্টা করবো আবারও। তার আগে চৈতালিদি কাছে আসবো। চৈতালিদি ব্যাখ্যা যেটা দিলেন একেবারে মাধববাবু, যে ব্যাখ্যার কথা তিনি বললেন, যেভাবে তিনি তুলে ধরলেন, কিভাবে ডিফেন্ড করবেন, কি বলবেন? এখানে ডিফেন্ড করার কিছুই নেই। হয়তো উনি আমাদের ওনারা রামভক্ত, হয়তো নিজেদেরকে বেশি বলেন, কিন্তু আমার মনে হয় রামায়ণটা ওনারা ভালো করে, আমার মনে হয় না ওনারা রামায়ণটা ভালো করে পড়েছেন। কারণ যখন সীতামা 14 বছর বনবাস থেকে ফিরে এসেছিলেন আমাদের রামচন্দ্রের সঙ্গে, তখন সীতামা গর্ভে হলো লবকুশ ছিল। তখন ওনাকে বলা হয়েছিল যে সীতামাকে অগ্নি পরীক্ষা দিতে বলা হয়েছিল। বাপরে, এবার তো একেবারে সীতামা রামায়ণ ঘিরে আপনাকে দেখুন প্রত্যেকটা রামায়ণের পজিটিভ নেগেটিভ ব্যাপারটা এটা নয় না। সীতামাকে তখন যেহেতু রাবণের কাছে ছিল জন্য সীতামাকে তখন অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, কিন্তু রামও কিন্তু সীতামাকে ছেড়ে বনবাসে ছিলেন, কিন্তু রামকে কিন্তু তার অযোধ্যায় এসে নিয়ে কিন্তু তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়। রতনবাবু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, বেশ আসবো। রতনবাবু 14 বছর চৈতালিদি বলছেন রতনবাবু যে বনবাস থেকে ফিরে আসবার সময়তে আসবো, বনবাস থেকে ফিরে আসবার পরে লবকুশের যে গর্ভে লবকুশ ছিল, তখন তাকে সীতামাকে অগ্নি পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। মানে এক কথায় চৈতালিদি যেটা ডিফেন্ড করতে চাইলেন, যে আদর্শের কথা বলছেন বিজেপির পক্ষ থেকে, যে রামের আদর্শের কথা বলছেন, সীতামায়ের আদর্শের ক্ষেত্রে কোনো এক জায়গাতে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটাই বলতে চাইলেন চৈতালিদি। রতনবাবু কি বলবেন? নিশ্চয়ই আমি সবাইকে সময় দিচ্ছি, আমি একেবারে সবাইকে সময় দিচ্ছি, আপনি বলুন। শুনুন, রাম আমাদের হৃদয়ে বাস করে। রামকে দিয়ে আমরা যারা বাঙালি হিন্দু, দেখবেন আমরা হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবতার সঙ্গে আমরা আমাদের যেরকম ধরুন শ্রীকৃষ্ণকে আমরা ভগবান মানি, দেবদেবতা রয়েছে, হ্যাঁ বিভিন্ন দেবতাদেরকে আমরা কিন্তু বিভিন্ন ভাবে মানি। সারা ভারতবর্ষ জুড়ে একটা রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি যেটা করতে যাচ্ছে আগামী দিনে, তাদের কাছে কোন রকম রাজনৈতিক কোন রকম ইস্যু নাই। না রতনবাবু 1885 সাল থেকে যেই জিনিসটি একেবারে চাপা পড়েছিল আতশ কাচের তলে যেটা ছিল, সেই রাম মন্দির যখন পূর্ণভাবে একেবারে স্থাপন হচ্ছে 22শে জানুয়ারি, সেটা তো আমার আপনার কংগ্রেস বিজেপি তৃণমূল সবার কাছে আনন্দের বিষয় হওয়া উচিত। রতনবাবু আমার কথা শোনা যাচ্ছে? বেশ আবার কানেক্ট করার চেষ্টা করবো। চৌধুরী আমি আসবো বাবু, আপনাকে সুযোগ দেবো। চৌধুরী একটু হাত তুলেছেন, বলুন সংক্ষেপে ওয়ান লাইনার। আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি, রামকে নিয়ে রাজনীতিকরণ যেটা করা হচ্ছে, শুধুমাত্র সামনে নির্বাচনকে কেন্দ্র করে রামকে নিয়ে রাজনীতি। বেশ এবার মাধববাবুকে সুযোগ দিতে হবে। মাধববাবুকে সুযোগ দিতে হবে প্লিজ। রতনবাবু আসবো। মাধববাবু বলুন। রাম মন্দির তৈরি হওয়ার আগে আপনারা বলেছেন কি যে দেখি রাম মন্দির নিয়ে রাম মন্দির তৈরি করব করে রাজনীতি।
আরে রতন বাবু, রাম মন্দিরের পাশে একটা কিন্তু মসজিদও হচ্ছে, কিন্তু সেটার ক্ষেত্র কিন্তু ঠিক একই হবে, এভাবেই পরিষ্কার হবে কিন্তু। আর চৈতালি দিয়ে আপনি বলছিলেন না যে দুর্ভাগ্যের বিষয়, সেটা ধরা পড়ছে না মাধব বাবু, সেটা ধরা পড়ছে না। আর আপনি যে মসজিদের কথা বলছেন সেই মসজিদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নের কোনো নজর কিন্তু এখনো পর্যন্ত কারো কাছে পড়া হয়নি। সেটাও হবে। আচ্ছা, আমাদের আমি চৈতালিদির কথাটা প্লিজ চৈতালিদি সুযোগ দিন, আপনার প্রশ্নের উত্তরটা দিতে হবে আমাকে। আমি উত্তর নেব, উত্তরটা দিতে হবে। আপনি বলুন মাধব বাবু বলুন। চৈতালিদি আমাকে উত্তরটা দিতে হবে তো আমাকে। মাধব বাবু উত্তর দিন, মাধব বাবু বলুন। রাম নিয়ে রাজনীতি বেশ চৈতালি দিন, মাধব বাবুকে বলার সুযোগ দিন। চৈতালিদি মাধব বাবু বলুন। কখনো এটাকে মাধব বাবু আপনি বলুন, উত্তর দিন, আপনি বলুন। আপনি যে বললেন না, আপনি একটু আগে যে বললেন না যে যখন আবার ফিরে আসলো লবকুশ, তারপর সীতাকে অগ্নি পরীক্ষা দিতে গেল, আসলে আপনি তার অন্তর্নিহিত অর্থটা হয়তো বুঝতে পারেননি। বলুন। সেটা হলো ভারতবর্ষের মায়েরা যে সতীত্ব পরীক্ষা দেওয়ার জন্য সব সময় তৈরি, ভারতবর্ষের নারী মা তারা যে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, সেটাই আমাদের রামায়ণের মধ্য দিয়ে ফুটে তুলতে চেয়েছিলেন। আপনি ভুল বলছেন। সেটাই সেইখানটায় পরিষ্কার। এটার অর্থ এটাই না, আমাদের মা সীতার মধ্য দিয়ে ভারতবর্ষের মায়েদের অগ্নি পরীক্ষা, সেটা তারপরে সারা পৃথিবীর মধ্যে যে ভারতবর্ষের মায়েরা সীতার মতো, সেটাই এখানে পরীক্ষা হয়েছে। তুমি ফেটে যাও, আমি তোমার মধ্যে প্রবেশ করি। আপনি হয়তো জানেন না, আমার কথা সেটা না। আমার প্রশ্ন হলো আপনারা সীতামাকে প্রাধান্য না দিয়ে আপনারা রামকে প্রাধান্য দিচ্ছেন। রাম আমার ইষ্ট দেবতা, আপনার থেকেও আমার ইষ্ট দেবতাকে আমি ভালোবাসি, কিন্তু প্রশ্ন সেখানে নয়। আমাকে বলতে দিতে হবে দাদা, আমাকে বলতে দিতে হবে। রতন বাবু প্লিজ আসবো, চৌধুরী বাবু ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষকে এখন পৃথিবী চিনতে পারছে। নরেন্দ্র মোদীর ভারতকে পৃথিবী চিনতে পারছে। নরেন্দ্র মোদীর ভারত থেকে যাচ্ছে, নরেন্দ্র মোদীর হবে না, এভাবে হবে না, এক এক করে তালি বাজাও। এই সব মাধব বাবু প্লিজ উত্তর নেব। তার আগে চৌধুরী দি আপনি বলুন। বেশ আপনি বলুন, চৌধুরী দি বলুন। আমার বলার সময় আমি আপনাদের বলার সময় কথা বলিনি। না বলুন চৌধুরী দি আপনি বলুন। রামচন্দ্র সীতামাকে তারা প্রাধান্য না দিয়ে রামকে প্রাধান্য দেখ, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তারা একটা পুরুষতান্ত্রিক সমাজ, বিজেপি সরকার যারা রয়েছেন তারা বরাবরই এটা করতে চাইছে, এবং রাম মন্দির এতদিন ধরে চাপা পড়ে গিয়েছিল, এখন হচ্ছে। আমি গর্বিত যে আমার ভারতবর্ষে রামের মন্দির হচ্ছে, কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি কেন হবে? কেন আগে কি আমার গ্রাম বাংলায় বা আমার কোথাও এরকম করে মন্দির পরিষ্কার হয়নি? তার মানে কি তারা কোনোদিনও মন্দিরে যাননি, তারা কোনোদিন মন্দিরের স্পেসিফিক হয় সেটা জানে না। ওয়ান লাইনার এবার আসবো, চৌধুরী দি আসবো। আমার প্রশ্ন চৌধুরী দি প্লিজ, আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক। যে ছবিটাতে দেখানো হচ্ছে একেবারে মন্দিরের মধ্যে একই জায়গাতে 2-3 জন মিলে একসাথে সাফাই করছে। প্রশ্নটা এখানে অত্যন্ত স্পেসিফিক মাধব বাবু, যে ওই জায়গাটার মধ্যে কি শুধুমাত্র নোংরাটা রয়েছে? এবং প্লিজ প্রশ্ন হচ্ছে যেখানে নোংরা পরিষ্কার করা হচ্ছে সেখানে 3 জনের কি মাহাত্ম্য? মাধব বাবু বলুন, একেবারে বলুন। তখন কোন একটা ভিডিওকে যখন কেটে সেট করা হয় তখন ওইটুকুই দেখা যাবে, এটা সেট করা হয়নি। প্রশ্নটা তো এখানে আসছে মাধব বাবু, যে জায়গার ছবিটা দেখানো হচ্ছে। রতন বাবু প্লিজ আসবো, পিসিআরকে বলবো রতনবাবু ফেয়ার ডাউন করতে বাধ্য হবো, প্লিজ আসবো। চৌধুরী দি আসবো। যে ছবির কথা দেখানো হচ্ছে মাধব বাবু, আসবো। চৌধুরী দি আসবো প্লিজ। একেবারে ফুল স্ক্রিনে যে ছবিটা এখন দেখাবো, একেবারে কোনো কিছু কাটা হয়নি মাধব বাবু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সাফসাফাই করছেন, এবং তার থেকে বড় কথা সেই যে আশপাশে ঘুরছেন এটাও দেখানো হয়েছে। তার সাথে সাথে এই ছবিটাও দেখানো হয়েছে যে একই জায়গাতে 3 জন মিলে পরিষ্কার করছেন। আমার প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক, যে একটা জায়গাতে 3 জন মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে চেষ্টা, সত্যি কি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা নাকি দেখাওয়া, কোনটা? দেখুন, এই যে ওনারা যেটা করছেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। না আমার প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন। এটার মধ্য দিয়ে সারা ভারতবর্ষের
রামচন্দ্রের ভক্তদের কাছে এই মেসেজটা দিতে চাচ্ছে। দেখুন তিনজন মিলে একই জায়গাতে ছাড় দিচ্ছে। যখন ক্ষমতায় ছিল না তার আগেও মন্দির পরিষ্কার হয়েছে, মন্দির নির্মাণ হয়েছে। নরেন্দ্র মোদী আসার আগে রাস্তা পরিষ্কার হয়নি, নরেন্দ্র মোদী আসার আগে রাস্তা পরিষ্কার হয়নি, নরেন্দ্র মোদী আসার আগে ভারতবর্ষের মানুষের আসলে ড্রামাটিক ড্রামা সম্পূর্ণ সিনেমার যদি একটা ভালো লেখা সে তো রাম মন্দির তৈরি হওয়ার আগে আমরা ড্রামা করেছিলাম, রাম মন্দির তৈরি হওয়ার আগেও নাকি আমরা ড্রামা করেছিলাম, রাম মন্দির তৈরি হওয়ার আগেও নাকি আমরা রাজনীতি করেছিলাম। রাম মন্দির তো হয়ে যাচ্ছে 22 তারিখ, এখন আমরা কি নিয়ে রাজনীতি করবো বলুন তো? রাম মন্দির তো তৈরি হয়ে যাচ্ছে 22 তারিখ, আমরা কি নিয়ে রাজনীতি করবো বলতে পারেন? কেন কি নিয়ে করবে? মানে মানুষের 22 তারিখে রাম মন্দির তৈরি হয়ে যাচ্ছে, এরপর আমরা কি নিয়ে রাজনীতি করবো? করবেন মানুষকে উন্নয়ন নিয়ে করবেন। রতন বাবু 22 তারিখে রাম মন্দির তৈরি এইভাবে হয়ে বাড়তে যাচ্ছে। থাকবে, তাপ উত্তাপও এইভাবে বাড়তে থাকবে। তার কারণ একেবারে ডিবেট প্রোগ্রামে এই যে তাপ উত্তাপটা আপনারা দেখতে পান, এই একই তাপ উত্তাপ গ্রাউন্ড লেভেলেও রয়েছে এবং অযোধ্যার রাম মন্দির 22 তারিখে উদ্বোধন হবে, সেই উদ্বোধনের আগেও এই তাপানোত্তর চলতে থাকবে। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির পরও থাকছে এরকমই তাপ উত্তাপ। দেখতে থাকুন, নজর রাখুন। 1885 সালের পরে একেবারে 1949 থেকে 50 এই সময়ে মূলত তুঙ্গে উঠেছিল বিতর্ক। 1949 সালের 22শে ডিসেম্বর মধ্যরাতে বাবরি মসজিদ চত্বরের সেই বিতর্কিত স্থান থেকেই মেলে একটি পুরনো রাম মূর্তি। আর এমনিতেই দেশভাগ, অন্তর্বর্তী সরকার ইত্যাদিকে কেন্দ্র করে তুমুল সাম্প্রদায়িকতার ঝড় চলছিল সেই সময়তে। কোন সময়ের কথা বলছি? 1949 থেকে 1950। আর তাতে যেন অনুঘটক হয়ে দাঁড়ায় এই ঘটনা, এই রাম মূর্তি পাওয়া। বিভিন্ন স্থানের হিন্দু রাম ভক্তরা এখানে মন্দির তৈরি দাবি করতে থাকেন, অন্যদিকে মুসলমানরা তার প্রতিবাদে সরব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে গোটা চত্বরটা সিল করে ডিসপুটেড ল্যান্ড হিসেবে চিহ্নিত করে দেয় স্থানীয় প্রশাসন। আর তারপর থেকেই বিগত বেশ কয়েক বছর ধরে রাম মন্দির নিয়ে নানান রকম বিতর্ক। আবারও আলোচনায় ফিরবো, একেবারে সরাসরি সুযোগ দেব রতনবাবুকে। রতনবাবু, এই সব বিষয় যখন আপনাদের কংগ্রেস সরকার ছিল সেই সময়তে এই রাম মন্দির নিয়ে চিন্তা ভাবনা আপনারা করলেন না কেন? আর যদি করে থাকেন তাহলে রাম মন্দির প্রতিষ্ঠা কেন হলো না? আর যদি আজ বিজেপি সরকার রাম মন্দির প্রতিষ্ঠা করছে তাহলে রাজনীতির গন্ধটা আপনারা কেন পাচ্ছেন? বলুন। দেখুন, রাম মন্দির নিয়ে সমস্যা আজকে বহুদিন আগে থেকেই ছিল, কথাটা আপনি অঞ্জনদা ঠিকই বলেছেন। কিন্তু একটা জিনিস ভাববেন যে আজকে ধরুন কোনো একটা মামলা হলো কোর্টে বা সুপ্রিম কোর্টে কোনো একটা মামলা হলো, সেই মামলার রায় বেরাতে যদি 10 বছর লাগে বা 15 বছর পর যদি লাগে, যেখানে রায়টা বেরালো তার কৃতিত্ব কি তারই হবে? দেখুন, আপনি নিজেই এক্ষুনি বললেন যে রাম মন্দির নিয়ে কোন রকম রাজনীতি আপনারা করছেন না, রাজনীতি বিজেপি করছে। আর যেই মুহূর্তে আপনাদের দিকে ট্রেনটা চলে গেল তখনই আপনি এখন এই কথাটা বলছেন। কথা বলেছি, শোনেন, মামলার কথা বলেছি। কোন একটা মামলাতে যদি দেখুন যে কোনো একটা কেস উঠে আছে কোর্টে, সেই কেসটা যদি কাউরি আমলে যা হয় 10 বছর 20 বছর পরে যদি সেটা হয়, এখন সে যদি মনে করে যে আমি সব করলাম, আজকে ভারতবর্ষে আপনি বলুন তো, নোট বাতিল করার পরে ভারতবর্ষে কি উন্নতি হয়েছে? এই উত্তরটা মাধববাবু দিতে পারবে, ভালো মাধববাবু দিতে পারবে। আমি অন্তত আপনাকে বলছি, আজকে বলবো যে ভারতবর্ষে এমন ভাবে দেখানো হচ্ছে যে মোদি হে তো মুমকিন হে, মোদি ছাড়া ভারতবর্ষ এর আগে কখনো চলেনি। ভারতবর্ষের ক্রিকেটাররা বিশ্বকাপ পায়নি, ভারতবর্ষের কোনো উন্নতি হয়নি, ভারতবর্ষের সবাই না খেয়েছিল, ভারতবর্ষে সব বেকার ছিল, ভারতবর্ষে কোনো চাকরি বাকরি ছিল না। এমন ভাবে দেখানো হচ্ছে যেন মোদি আসাতেই ভারতবর্ষ সবকিছু হলো। আজকে আপনি জিডিপি দেখুন, আজকে ভারতবর্ষ খাদ্য তালিকায় দেখুন 121 নম্বর দেশের মধ্যে 117 নম্বর তালিকায়। তাহলে অনেকগুলো প্রশ্ন হয়ে গেল, এবার উত্তরটা নেব। মাধববাবু বলুন। বেশ মাধববাবু বলুন। রতনবাবু, আমি আপনাকে উত্তরগুলো দিচ্ছি। আমাদের ভারতবর্ষেই প্রথম চন্দ্র অভিযান, ভারতবর্ষ প্রথম। আমাদের দেশ থেকে এখন আগ্নেয়াস্ত্র আমরা বিদেশে বিক্রয় করছি, বিদেশি মুদ্রা আমাদের দেশে আসছে।
এই প্রথম সামরিক কথা বলতে দিন প্লিজ। আপনি চেয়েছিলেন উত্তরগুলো দিচ্ছি আপনাকে, উত্তরগুলো দিচ্ছি আপনাকে। ভুল তথ্য দিচ্ছি না, চন্দ্রযান ভুল তথ্য দিচ্ছি আপনাকে। আমি চন্দ্রযানের ভুল তথ্য আপনাকে দেয়নি। আমি বলছি আজকে অস্ত্র বিক্রয় করছি আমরা বিদেশে, ভুল তথ্য দেয়নি। আজকে খেয়াল করুন, আজকে ভারতবর্ষে আমি বলছি 13 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। 13 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তথ্য দিয়ে বলছি আপনাকে আমি। আমরা আগামী 5 বছরের মধ্যে এই 13 কোটি মানুষকে আমরা অন্ন বস্ত্র আমরা তাদেরকে কি করব, দারিদ্র সীমার থেকে নিচে থেকে আমরা তাদেরকে তুলে নিয়ে আসবো। শুধু তাই নয়, সারা ভারতবর্ষের অর্থনৈতিক, শুধু তাই নয়, আজকে দেখুন রতনবাবু আজকে দেখুন বিজেপি ভারতবর্ষের সঙ্গে সারা পৃথিবীর যে বিজেপির কান্ট্রিগুলো, যে দেশগুলো আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো। আজকে তাদের সঙ্গে আপনি একটা কথা বললেন না যে এইখানে অন্য সরকার থাকলে হতো, আপনি বললেন না যে অন্য সরকার থাকলে এই মন্দিরটা হতো। আজকে 70 বছর শাসন করে গেছেন, কারণ আপনারা রামের আদর্শে বিশ্বাসী নন। আমরা রামের আদর্শে বিশ্বাসী বলে আপনি একটা প্রশ্ন করলেন না। আপনারা কি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন রামকে সামনে রেখে? এর আগে কিন্তু রতন বাবু আপনি বলেছিলেন, আপনারা বলেছিলেন যে রতনবাবু চৈতালি দিকে বলার সুযোগ দিতে হবে। বেশ, আসবো রতনবাবু, আসবো। চৈতালি দি বলুন। আমি বলি যে আমার বিজেপির বন্ধু বলছেন যে আমার ভালো লাগলো ওনার কথাটা শুনে নিয়ে, যে সত্যি তো ওনারা রামকে নিয়ে রাজনীতি কেন করবেন না, কারণ রামকে তো ওনারা ইষ্টদেবতা, না ওনারা রামকে নিয়ে রাজনীতি করবেন না, রামকে নিয়ে, কারণ ওনারা মানুষের জন্য কোনো কিছু করেননি। কারণ আমার প্রত্যেকটা উন্নয়ন যেটা করতে হয় একটা সরকারের থাকতে গিয়ে, উনি বললেন চন্দ্রাভিযান করেছেন। ভারতবর্ষকে কি আগে কেউ চিনতেন না? আজকে ভারতবর্ষে কল্পনা চাওলা আমার মহিলা একজন যিনি মহাকাশচারী ছিলেন, তাকে দিয়ে গোটা ভারতবর্ষকে, গোটা পৃথিবী জেনেছে। আজকে লতা মঙ্গেশকরকে গান গাওয়ার জন্য চেনে, সচিন তেন্ডুলকর আমাদের খেলাধুলার জন্য চেনে। আজকে কোন জগৎ থেকে মানুষকে আমার ভারতবর্ষকে পৃথিবীর লোক চেনে না? শুধুমাত্র রামকে দিয়েই কি শুধু আমার ভারতবর্ষকে চিনবে, এই রাম মন্দির দিয়ে? এটা ওনাদের ধারণা, যে কারণ ওনারা শুধুমাত্র, আপনি একদম কংগ্রেসের বন্ধু আমার যেটা বললেন যে ভোট বৈতরণী, কারণ ওনারা মানুষের জন্য উন্নয়ন করেননি। কারণ শুধুমাত্র ওনারা ধর্মকে নিয়ে, ধর্মের মেরুকরণ নিয়ে, আর ওরা রামকে নিয়ে বলছেন। রাম কখনো এটা শেখায় না যে আপনারা আমাকে নিয়ে রাজনীতি করুন। আজকে রাম থাকলে হয়তো এখানে লজ্জা পেতেন, কারণ নরেন্দ্র দামোদর সিং মোদী যেভাবে ড্রামা ক্রিয়েট করছেন, কারণ উনি একজন চাইওয়ালা। তো উনি চাইওয়ালা হলে যদি উনি রাজার সিংহাসনে বসে নিয়ে আজকে করোনার সময় তালি আর থালি বাজাতে বলে, আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের প্রতিবেদনেই দেখতে পাচ্ছি উনি হিরোর মতন যেভাবে ঘুরছেন। আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমার পশ্চিমবঙ্গে তো সেটা নিশ্চয়ই করে না। আর বলতে গেলে আমার নিজেকে, মানে আমি ভারতবাসী হিসেবে আমার নিজের এখন লজ্জা বোধ হয় যে আমি একজন সনাতনী হিন্দু হিসেবে এইভাবে যারা ওনাদের প্রতিনিধিত্ব আছে, আমার ইষ্ট দেবতাকে রাস্তায় টেনে হিচড়ে নিয়ে এসছে। তাহলে আজকে ভারতবর্ষকে নাথুরাম গডসে, আজকে গান্ধীজিকে আমার একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে না, তাহলে ওনারা হিন্দু, চৈতালির কাছে একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে, আমি আসবো রতনবাবুর কাছেও আসবো। আমি সুযোগ দেবো রতনবাবু, আপনাকে সুযোগ দেবো, আপনার কাছেই আসবো রতনবাবু আসবো। তার আগে চৈতালিদির কাছে একটা স্পেসিফিক প্রশ্ন আছে, তারপর আপনার কাছে আসছি। চৈতালিদি, আপনি বলছেন যে ধর্ম নিয়ে রাজনীতি, আপনার ইষ্ট দেবতা আমাদের ইষ্ট দেবতাকে নিয়ে একেবারে রাস্তায় টেনে আনছে। তাহলে 22শে জানুয়ারি সেই দিনটিতে আপনাদের এই সম্প্রীতি যাত্রার মানেটা কি, বিক্ষোভটার মানেটা কি, সেই মিছিলের কি প্রয়োজনীয়তা ছিল যদি আপনারাও ধর্ম নিরপেক্ষ হতেন? দেখুন, ধর্ম নিরপেক্ষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা তৃণমূল কর্মী যারা রয়েছি, আমরা সকলে মিলে ধর্ম নিরপেক্ষ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ইমামদের জন্য চিন্তা করেন, তেমন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজায় কার্নিভালও করেন। কিন্তু আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক চৈতালিদি, আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক। আমি প্রশ্ন করেছি যে ধর্ম নিরপেক্ষের কথা আপনি বলছেন, সেই ধর্ম নিরপেক্ষ যদি হয় তাহলে ইমামদের কেন আলাদা করে কেন যেতে হচ্ছে, হিন্দুদের কাছে কেন আলাদা করে যেতে হচ্ছে? মানুষ তো মানুষ, জাতি হিসেবে কেন ভাগ? আমার দল তো কখনো জয় শ্রীরাম স্লোগান দেয় না। এবার আপনি
আপনি যদি বলেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন, উনি একজন মুখ্যমন্ত্রী, উনি একজন আমাদের ব্রাহ্মণ বংশের মহিলা, কিন্তু উনি দেখবেন উনি চার্চেও যান, উনি হলো মাজারেও যান, উনি ঈদগাতেও যান, হ্যাঁ উনি কেন যাবেন না? না, এটা প্রয়োজনীয়তা, উনি সব জায়গায় যাবেন, উনি মুখ্যমন্ত্রী, উনি সব জায়গায় যাবেন, উনি প্রত্যেকটা প্রোগ্রামে যায়। মানে এটা আপনাদের ডেফিনিশন যে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন? একদম, সব ধর্ম সমন্বয়। রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, আপনি কি মনে করেন এই বিষয় নিয়ে? একই বিষয় যেটা বলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, একবারে বলা হচ্ছে যে ধর্ম নিয়ে, আমি আসবো রতনবাবু, আপনার কাছেই আসছি। রতনবাবু, প্রশ্ন আপনার কাছেও স্পেসিফিক, যে রাজনীতি ধর্ম নিয়ে বারবার করে বলা হচ্ছে যে বিজেপি করছে, তাহলে 22শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রীতি মিছিলের ব্যবস্থা করেছেন, সেটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয়? রতনবাবু, একদম আমি বলছি, দেখুন মুদ্রার এপিঠ আর ওপিঠ। আজকে যখন রাম মন্দির তৈরি হচ্ছে, পাশাপাশি দীঘাতে আপনি চলে যান, জগন্নাথ সেখানটাতে আপনি দেখতে পাবেন দিদি এখানে তৈরি করছে হচ্ছে আপনার জগন্নাথ পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করছে। মানে মন্দিরের একটা কম্পিটিশন চলছে, মুদ্রার এপিঠ আর ওপিঠ। দ্বিতীয় বুঝাতে যাচ্ছে যে আমি কত বড় হিন্দুত্ব, বা হিন্দু ভাইদেরকে বুঝাতে যাচ্ছে দেখো আমি রাম মন্দির করেছে, আমি একটা করার জন্য আমাদের সহযোগিতা করে, দিদি সহযোগিতা করে, দিদিকে হিন্দুত্ববাদ দিদিকে শেখাতে হবে না। দিদি একজন ব্রাহ্মণ বংশের মহিলা, তাকে হিন্দুত্ববাদ শেখাতে হবে না। আপনি কন্টিনিউ করুন, ডিফেন্ড হবে, আপনি বলুন। আমি মুর্শিদাবাদ জেলায় বসবাস করি, এই জেলায় আপনার বাড়িতেও রয়েছে, আপনি একটা ভালো বাড়ি বানালে ভালো মন্দির বানাবেন, কিন্তু সেটাকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করা নিয়ে এরকম করে ড্রামা ক্রিয়েট করবে না। দিদিও স্কাই ওয়াচ করেছে কালীঘাটে, আপনারা গেলে দক্ষিণেশ্বরে গেলে দেখতে পাবেন, সুন্দর করেছে, সেখানে খুব সাধারণ মানুষ যায়, উন্নয়ন। দিদি এইভাবে কিন্তু ড্রামা ক্রিয়েট করেনি, কারণ দিদি কাজ করে, দিদি প্রচার করে না। এখানে কিন্তু মমতা ব্যানার্জি বোঝানোর চেষ্টা করেছে বারবার, এবং নরেন্দ্র মোদী বিজেপি পার্টি বোঝানোর চেষ্টা করেছে বারবার যে এখানে হিন্দুরা তোমরা বিজেপিকে ভোট দাও, মুসলিমরা মমতা ব্যানার্জিকে ভোট দাও। কিন্তু দেখুন এখানে আমাদের যে নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি একজন হিন্দু, কারণ আপনাদের এখানে আপনাদের বিধায়করা বলে যে এইবার লোকসভা ভোটে ভাই তুমি আমাকে যদি ভোটটা না দিতে হয়, আমার দলকে কংগ্রেসকে যদি ভোটটা না দিতে হয়, তৃণমূলকেও দেবে না, আর সঙ্গে ভোটটা কোথায় দিতে হবে সেখানে দিও। আমার আপনাদের পরিসংখ্যান নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না, কারণ আপনাদেরকে এখন দূরবীন দিয়ে পশ্চিমবঙ্গে দেখতে হয়, আপনাদের তো অস্তিত্ব বলে কোনো কিছু নেই। আপনাদের কথা কে শোনে? আপনাদেরকে দূরবীন দিয়ে দেখতে হয়, কারণ আপনাদের নেতৃত্বরাই বলে, আমরা সবাই জানি আজকে মনীষ সেনগুপ্ত তার আগে বাবুবাবু আপনার কাছে আসবো, যদি আপনার কাছে আসবো, রতনবাবু আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন আছে। আপনি একেবারে ধর্ম নিয়ে তৃণমূল কংগ্রেসকেও বিচ্ছেন এক প্রকার এবং বিজেপিকেও বিচ্ছেন, এটাই স্বাভাবিক, কিন্তু ইন্ডিয়া জোটের সময় আপনারাই আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলান। কিন্তু প্রশ্ন যেটা ওঠে, একেবারে ধর্ম নিয়ে যে রাজনীতি কথা আপনারা বলছেন, একেবারে 70-এর দশক থেকে যদি দেখি, তার আগে থেকে যখন থেকে আপনারাও ছিলেন, সেই সময়তেও রাজনীতিটা সবাই খুব ভালো করে জানেন। রতনবাবু, সেই সময়তে পাকিস্তানের যে খণ্ড, সেই খণ্ড পাকিস্তান এবং এই বাংলার যে খণ্ড, সেই সব খণ্ড নিয়ে ধর্মের রাজনীতি কিরকম হয়েছিল সেটা সবাই জানে। রতনবাবু, একেবারে আপনার প্রশ্নের উত্তর মাধববাবু দিতে পারবে। মাধববাবু, আপনি বলুন। রতনদা প্লিজ, রতনদা আমাকে বলতে দিন। আপনি অধীর বাবুর কথা বললেন না, অধীরবাবু একজন এমপি, মুর্শিদাবাদের একটা নির্দিষ্ট জায়গা থেকে উনি পাশ করেছেন। আমার বক্তব্য হলো, হ্যাঁ বহরমপুর থেকে, আমার শুধু বক্তব্যটা হলো, আপনার প্রশ্নের উত্তরটা হলো, আপনি না একটু উল্টে দেখুন, আসামে চলে যান, আসামে 60% হিন্দু আর 40% মুসলিম। ওইখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিচ্ছে। আপনি চলে যান, আপনার যোগী রাজ্যে চলে যান, আপনার ওইখানে 125 আমি ওটাই বলছি আপনাকে। তার মানে কি, আমি বলতে চাচ্ছি এটাই যে আজকে যোগী রাজ্যে আপনার 125টা আসনে মুসলিম মানে মুসলিমের সংখ্যা বেশি। আমি শুধু বলতে চাচ্ছি কি, যে আমাদের বিজেপি পার্টি, নরেন্দ্র মোদীজির পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করে না। এখানে একটা প্রশ্ন রয়েছে, রাজনীতি করে না, এটা তার উদাহরণ। আরেকটা কথা বলতে আপনার কাছে প্রশ্ন রয়েছে,
স্পেসিফিক প্রশ্ন রয়েছে, দাঁড়ান আমাকে প্রশ্নটা করতে দিন প্লিজ 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 এক সেকেন্ড রতনবাবু এক সেকেন্ড মাধববাবুর কাছে একটা প্রশ্ন রয়েছে। মাধববাবু, আপনারা বলছেন আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন না, নরেন্দ্র মোদী রাজনীতি করে না ধর্ম নিয়ে, তাহলে কি দেবশ্রী চৌধুরী নরেন্দ্র মোদীর সরকার বা আপনাদের সরকার থেকে একটু আলাদা? যদি আলাদা না হয়ে থাকে তাহলে এই দেবশ্রী চৌধুরী কি করে একেবারে অকপট সংবাদ মাধ্যমের সামনে বলতে পারেন যে তারা রাম নিয়েই রাজনীতিটা করবেন, ধর্ম নিয়েই রাজনীতিটা করবেন? দেখুন, মানে বিশাল বড় ভারতবর্ষের কোনো একজন নেতা অথবা একটা নেত্রী কোনো একটা কথা বললেন, আর সেটাই আপনারা মিডিয়ায় আপনারা বলেন, দেখুন অনেক আপনারা বাকি দলের ক্ষেত্রে বলেন না। দেখুন ছোট থেকে বড় সমস্ত নেতারাই রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক, আপনি বলছেন যে বেরিয়ে যায়। মাধববাবু তিনি তো কথাটাকে উইথড্র করেননি। মাধববাবু, আমি দেবশ্রী চৌধুরী কথাটাকে উইথড্র করেননি। কথাটা শুনুন, কখনো কখনো আবেগে কেউ অধিক আবেগে কেউ বলতে পারে। সাংসদ হিসেবে অন্য সময় তো আসেননি, কারণ উনি জানেন একেবারে দেবশ্রী চৌধুরী ঠিক কি বলেছিল একবার শোনাই, তারপর আসছি, শুনুন। রাম নিয়েই রাজনীতি করবো, এটা ভারতবর্ষের প্রাণ, এটা ভারতবর্ষের পতন। আমরা রামকে নিয়ে যেটা করি সেটা সদর্থক রাজনীতি, আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি। আমরা রামচন্দ্রকে ভারতবর্ষের আত্মাকে ফেরাতে চাই। রাম মানে শ্রেষ্ঠ, রাম মানে ভারতবর্ষের আত্মা, রামচন্দ্র মানে আমাদের সংস্কৃতি, রামচন্দ্র আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরায় শিরায় যে রক্ত ধমনীতে প্রবাহিত হয় সেটা জয় শ্রীরাম। তাকে নিয়ে আমরা রাজনীতি করি, তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এটা আমাদের শপথ, এটা আমরা আগে করেছি, আমরা ভবিষ্যতে করব। বেশ, রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, আপনি স্পেসিফিক ভাবে শুনলেন একেবারে দেবশ্রী চৌধুরী ঠিক কি বলেছিলেন। তিনি একদম একেবারে অকপট বলছেন যে রাম নিয়েই তিনি রাজনীতি করবেন, এবং তার থেকে বড় কথা যে তিনি বলছেন এটা সদর্থক রাজনীতি। রাম ছাড়া গতি নাই। দিদি, আমি একটা কথা বলতে চাই, যে দিদি বললেন রাম ছাড়া গতি নাই, কিন্তু একটা জিনিস পরিষ্কার জেনে রাখুন, রাম কিন্তু কাবে একার না। দিদির কিন্তু বাকি কথাটা আপনাকে বলতে হবে, দিদির বাকি কথাটা বলতে হবে। দিদি কি বলেছেন বাকি কথাটা সেটা আপনি শুনেছেন, রামকে শুনেছেন আপনি। দিদি বাকি কথাটা কি বলেছেন, শেষ অংশ কি বলেছেন সেটা আপনাকে শুনতে হবে। প্রত্যেকের মনের মধ্যে রাম থাকবে, রামকে নিয়ে রাজনীতি করবেন না, রামকে নিয়ে রাজনীতি করা ঠিক নাই। আমি আবার সেই কথাটা বলতে চাই যে वही राम दशरथ की बेटा, वही राम जो घर घर में लेटा, वही राम जगत परेशा, वही राम सबसे निराहा। তাই রামকে নিয়ে আপনারা রাজনীতি করবেন না। দিদির বাকি কথাটা রতন বাবু কাম না করো। আবার বলছি আমি, আবার বলছি রতন বাবু বদনাম করে ফেলছেন। আসলে দিদি বাকি কথাটা আপনি বললেনই, কিন্তু মাধববাবুর কাছ থেকে আসবো। মাধববাবু বলুন প্লিজ প্লিজ প্লিজ। মাধববাবু আমি উত্তরটা সুযোগ দেব। মাধববাবু বলুন। এই রাজনীতি রতন বাবু আপনি দিদির বাকি কথাটা কিন্তু বললেননি, কিন্তু বলেননি। দিদি কিন্তু বলেছেন আমরা রামচন্দ্রের আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই, সেই কথাটা দেখুন। তার মানে কি? উনি কিন্তু বলছেন তার মানে কি রামচন্দ্রের মানেটা কি বোঝাচ্ছে? ওনারা আপনি বাকি কথাগুলো আপনি শুনেছেন, বাকি কথা দিদির বাকি কথাগুলো আপনি শুনেছেন। বাকি 2 কোটি চাকরির কথা বলেন না কেন? না না, বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। একেবারে বেশ বেশ, 15 লক্ষ টাকার কথা কোথায় শুনেছেন? 15 লক্ষ টাকার কথা আপনি কোথা থেকে পেয়েছেন? মাধববাবু প্লিজ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। প্লিজ না 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 না, এইভাবে হবে না, এইভাবে হবে না। প্লিজ প্লিজ রতনবাবু প্লিজ, রতনবাবু ফেয়ার ডাউন করতে বাধ্য হবো প্লিজ। হ্যাঁ বলুন। এভাবে হয় না প্লিজ। একেবারে শেষ লগ্নে চলে এসেছি, অন্তিম লগ্নে চলে এসেছি। যে কথা একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে যখন প্রচার করতে আসেন তখন তিনিই বলেছিলেন যে ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতি হোক, তাহলে দুজনের হাতেই লাড্ডু থাকবে। তাহলে আজ কী নিয়ে রাজনীতি হচ্ছে, আজ কেন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, এই প্রশ্ন দিয়েই একেবারে 1 মিনিট করে সবাইকে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো অন্তিম লগ্নে এসে। প্রথম সুযোগ দেবো চৈতালি দিকে। চৈতালি দি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। আজকে রামকে নিয়ে
ওনাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা বলছে রামকে নিয়েই রাজনীতি করবে। অবশ্যই, কারণ ওনাদের হাতে তো কোনো কিছু নেই, তাই রামকে নিয়েই ওনারা রাজনীতি করবে। ওনারা চাকরি, মানুষের চাকরি, খেটে খাওয়া মানুষের মুখে অন্ন, সেগুলো তো ওনাদের কাছে ডেভেলপমেন্ট কিছু নেই। আর বিদেশি সমস্ত কিছু বেসরকারিকরণ করে দিচ্ছে, তাই রামকে নিয়ে রাজনীতি করা ছাড়া ওদের কাছে কোনো কিছু নেই। আজকে নরেন্দ্র দামোদর সিং মোদির মতন একজন অপদার্থ প্রধানমন্ত্রী, যিনি হলো একজন চায়ওয়ালা হয়ে নিয়ে তার কাছে কি আশা করা যায়? তো সেই জন্য বলবো, করোনার সময় থালি বাজাও তিনি বলেছেন, আর এখন শুধুমাত্র সামনে লোকসভা ভোট। কিন্তু ওনাকে আমার বন্ধুরা বলছে 5 বছর ওনাদেরকে দিলে পরে ওনারা দরিদ্র দূরীকরণ করবে। আমার মনে হয় না। আমার গোটা ভারতবর্ষের মানুষ আছে যারা দেখছে, যারা করোনার সময় না খেতে পেয়ে মারা গেছে, তারা আজকে কখনোই নরেন্দ্র দামোদর সিং মোদির এই বিজেপি সরকারকে, যারা শুধুমাত্র রামের নামে ভোট চায়, তাদেরকে অবশ্যই ভোটটা দেবে না, তাদের প্রত্যাখ্যান অবশ্যই করবে। বেশ আপনি সম্ভবত নামটাও একটু ভুল বলে ফেলেছেন চৈতালিদি। যাই হোক, একেবারে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো রতনবাবুকে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ বলুন। প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। ধর্ম হচ্ছে মানুষের আবেগ। যখন দেখবেন কোন রাষ্ট্র যে ধর্মকে রাস্তায় নামিয়ে নিয়ে আসে, তখন জানতে হবে যে সেই সরকারের পতন নিশ্চিত। কারণ রাজনীতি আমরা করি কিসের জন্য? মানুষের জন্য রাজনীতি করি। রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া, দেশের উন্নতি করা। সেই উন্নতি কিভাবে হবে সেই কোনো রাস্তা নাই। আজকে দেখুন, নোট বাতিল থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে যতগুলো পদক্ষেপ নিয়েছে এই সরকার, সমস্তগুলোই ডুবে গেছে। ডিজিটাল ইন্ডিয়া বলেছিল, 2 কোটি চাকরি দেব বলেছিল, বেকারদের কর্মসংস্থান দিবে বলেছিল, 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে বলেছিল। কোথায় গেল সেই বড় কথা? সংক্ষেপে বড় কথা বলেছিল যে বেকারদের চাকরি হবে, কলকারখানা হবে, বিদেশ থেকে কারো টাকা আসবে, সেই টাকা সবার অ্যাকাউন্টে যাবে। কোথায় গেল সেই বড়? বেশ আপনার সময় শেষ, একেবারে অন্তিম লগ্নে এসে মাধববাবুকে সুযোগ দেবো। মাধববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, বলুন। নরেন্দ্রজি ভারতবর্ষে রামচন্দ্রের আদর্শকে সামনে রেখে সোনার ভারত গড়বেন, তার উদ্দেশ্যে কংগ্রেসের আমলে প্রতিদিন 12 কিমি রাস্তা তৈরি হতো, সেখানে 28 কিমি রাস্তা প্রতিদিন তৈরি হচ্ছে এই মুহূর্তে। 5টা শহর ছিল কংগ্রেসের আমলে বড় শহর, এখন সেটা 22টা। মেডিকেল কলেজ ছিল কংগ্রেস আমলে 380টা, এখন এই মুহূর্তে সেটা 700। গ্রাম সড়ক যোজনা বিজেপির আমলে পাকা বাড়ি এই মুহূর্তে 400 কোটি হয়েছে। বিদ্যুৎ 100%, জল 70% বাড়িতে হয়েছে। 13.5% মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে বাস করছে, যেটা কংগ্রেসের আমলে ছিল 34%-এর বেশি। আর শৌচাগার 100% হয়েছে। চন্দ্রযান করেছি আমরা। তাই রামচন্দ্রকে সামনের 22 তারিখে আমরা সামনে রেখে, রামচন্দ্রের আদর্শকে সামনে রেখে আমরা সোনার ভারত গড়ব, এটাই আমাদের প্রতিজ্ঞা। তাই আমরা মন্দির পরিষ্কার করছি। আমরা মন্দির পরিষ্কারের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে এই বার্তা দিতে চাচ্ছি, শুধু মন্দির নয়, আমাদের পশ্চিমবঙ্গের মতো নয়, আমাদের প্রতিটা মানুষের মন হবে মন্দিরের মতো পরিষ্কার। বেশ একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের 3 জনকেই জানাই ট্রাইব টিভিতে জড়ার জন্য অশেষ ধন্যবাদ। এবং এইরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায়। এক কথা অঞ্চলে। নমস্কার।